হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এল ফোকাস। তো ফ্রেন্ডস, যেমন তোমাদেরকে বলেছিলাম যে আবগারি পুলিশ কনস্টেবলের ইন্টারভিউর প্রস্তুতির কমপ্লিট ভিডিওটা আমরা নিয়ে আসবো, যেখানে আমরা সম্পূর্ণ একেবারে ইন্টারভিউ হলে ঢোকার থেকে ইন্টারভিউ হল থেকে বার হওয়া পর্যন্ত কোন কোন জিনিসগুলো মাথায় রাখবে, আর ইন্টারভিউ হলের মধ্যে তোমাদেরকে কোন কোন প্রশ্নগুলো করবে আর তার উত্তরগুলো তোমরা কিভাবে দিবে যাতে তারা কোনো রিপিট কোশ্চেন না করতে পারে, সেই সমস্ত প্রশ্নগুলোর সাথে অ্যান্সারগুলো তোমাদেরকে দেব। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যারা যারা আবগারি পুলিশ কনস্টেবলের ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করেছো। ঠিক আছে, প্রত্যেকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রত্যেকে লাইক করে দিও। ঠিক আছে, তো চলো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওটা শুরু করি। তো দেখো ফ্রেন্ডস, প্রথমে প্রত্যেকে পশ্চিমবঙ্গ পুলিশ ইন্টারভিউ করা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার সঠিক উত্তরগুলো নিম্নলিখিত। প্রথম প্রশ্ন হচ্ছে ইন্টারভিউতে কখন পৌঁছাবে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে প্রত্যেকের পোশাক, মুখের ভঙ্গিমা, কথা বলার ভাব ও মাথার চুল কেমন থাকবে। নেক্সট কোশ্চেন হচ্ছে ইন্টারভিউতে কিভাবে ঢুকতে হয়। এরপর 4 নম্বর প্রশ্ন হচ্ছে নিজের নামের আক্ষরিক অর্থ বা পৌরাণিক চরিত্রের মিল আছে কিনা সেটা কিভাবে বুঝবে আর কিভাবে তা চেক করবে। নেক্সট, আপনি যে জায়গায় বাস করেন তার বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ তথ্য, সেখানের গণ্যমান্য ব্যক্তির নাম। নেক্সট নেক্সট হচ্ছে আপনার পরিচয় কিভাবে বলবে। এরপর 7 নম্বর হচ্ছে আগে কোনো রকম চাকরির জন্য আবেদন করেছিলেন কি না, আপনি এখন কি করেন, এটা কিভাবে বলবে। আপনার হবি সম্পর্কে কি কি জানতে হবে, মানে কি কি তোমাকে জিজ্ঞাসা করা হবে সেগুলো বলবো, যে কী কী তোমরা জানতে হবে তোমার হবি সম্পর্কে। নেক্সট তো ফ্রেন্ডস, ইন্টারভিউ শেষ হওয়ার পর কি বলে বাইরে বার হবে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের খুঁটিনাটি তথ্য, একেবারে সম্পূর্ণ র্যাঙ্কগুলো, ঠিক আছে, সমস্ত কিছু, যে হেডকোয়ার্টার কোথায়, মোটো কি, সমস্ত কিছু তোমাদেরকে একেবারে ডিটেলস আমি দেওয়া রয়েছে এই পিডিএফটিতে। তো প্রতিটি জিনিস একেবারে বিস্তারিত আলোচনা করব। এরপর যে বিভিন্ন পদের পরিচয়, প্রত্যেক জেলার এসপির নাম, ঠিক আছে, আপনার কোন বিষয় ভালো লাগে পড়তে, আপনি পুলিশ কেন হতে চান, আবগারি পুলিশ, ঠিক আছে। নেক্সট ফ্রেন্ডস, সংবিধান থেকে গুরুত্বপূর্ণ ধারাগুলো, আবগারি পুলিশ কনস্টেবলের এর থেকে ভালো চাকরি পেলে কি করবে, ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন হচ্ছে আপনার দুর্বলতা কি, চাকরিরত অবস্থায় আপনার স্যার ঘুষ নিচ্ছে তখন আপনি কি করবেন। এরপর 20 নম্বর প্রশ্ন হচ্ছে আপনার বেতন দরকার কি পদ দরকার। আর 21 নম্বর হচ্ছে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা। দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে, আরও কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে, একেবারে ছোট ছোট জিনিসগুলো কিন্তু বিস্তারিতভাবে কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে, পিডিএফটিতে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা যারা এই পিডিএফটা কারো যদি প্রয়োজন মনে হয় ডাউনলোড করতে, ঠিক আছে, তো ডেসক্রিপশন বক্সে পিডিএফটার লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে। তো চলো আজকের এই আমরা ভিডিওটা শুরু করি। তো দেখো ফ্রেন্ডস, প্রত্যেকটি উত্তর এমনভাবে তৈরি করা যে এই উত্তরগুলো বললে ঘুরিয়ে এই বিষয় থেকে আর কোনো প্রশ্ন কিন্তু করতে পারবে না, তাতে ইন্টারভিউ দিতে তোমাদের খুবই সহজ হবে, ঠিক আছে। নেক্সট ফ্রেন্ডস, তোমাদের ইন্টারভিউ এর সময় যেটা 12 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। তার থেকে তোমাদেরকে 10 থেকে 12টা প্রশ্ন কিন্তু করা হবে, ঠিক। নেক্সট, এখান থেকে তোমার প্রায় 9 থেকে 10 তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। আর বাকি প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাকে নিজের থেকেই দিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু তোমরা তোমরা কোথাও কোচিং করো বা যে কোনো জায়গায়, ঠিক আছে, কিন্তু তোমাদেরকে কিছুগুলো প্রশ্নের অ্যান্সার নিজের থেকেই দিতে হবে, ঠিক আছে। নেক্সট, তো দেখো ফ্রেন্ডস, প্রথম যে প্রশ্ন হচ্ছে 1 নম্বরে, ইন্টারভিউতে কখন পৌঁছাবে। তো এটা বলার কোনো বিষয় নয়। যেমন তোমাদের অ্যাডমিট কার্ডের সময় বলা থাকবে, তার থেকে চেষ্টা করবে যেন 1 থেকে 1.5 ঘন্টা আগে ইন্টারভিউ সেন্টারে পৌঁছানোর, ঠিক আছে। নেক্সট এর পরে যে প্রশ্ন হচ্ছে প্রত্যেকের পোশাক, মুখের ভঙ্গিমা, কথা বলার ভাব ও মাথায় চুল কেমন থাকবে। তো দেখো ফ্রেন্ডস, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় তোমাদেরকে দেখো বলে দিই, পোশাক কেমন হবে। ইন্টারভিউর পোশাক তোমরা প্রত্যেকে দেখেছো, ঠিক আছে, যে সাদা জামা আর কালো প্যান্ট, বা দেখো জামা ও প্যান্ট অবশ্যই ফর্মাল হতে হবে, যেখানে জামাটি একটি হালকা রঙের এবং তার সেলাই করা ও আয়রন করা থাকতে হবে, ও প্যান্টের ক্ষেত্রে সেম একই জিনিস, ঠিক আছে। তবে এখানে প্রত্যেকে একটা জিনিস মাথায় রাখবে যে প্যান্ট ও বেল্ট এর রং যেন একই হয়,
ঠিক আছে। প্যান্ট মানে তুমি যদি কালো কালারের প্যান্ট পরো তাহলে কিন্তু কালো কালারের বেল্টই নেবে মাস্ট, ঠিক আছে, যদি বেল্ট পরো তো। ঠিক, এটা কিন্তু মাথায় রাখবে। কারণ ইন্টারভিউতে প্রথমে ঢোকার সময় কিন্তু তোমার জামা ও প্যান্টের উপর নজর দেবে, ঠিক আছে, যে তুমি কেমন ড্রেসটা করে এসেছো। কথা বলার ভাব, এরপর হচ্ছে কথা বলার ভাব। ইন্টারভিউতে যখন তুমি ইন্টারভিউয়ারদের সাথে কথা বলবে তখন যেন তোমার মুখে হালকা খুশি খুশি ভাব থাকে, হাসি নয়, ঠিক আছে, হাসি নয়, খুশি খুশি ভাব থাকে। আর নম্রতার সাথে কথা বলবে, তর্ক থেকে দূরে থাকার চেষ্টা করবে, ঠিক আছে। কথা বলার সময় সম্পূর্ণ বাংলা ভাষাতেই কথা বলবে। যদি তোমরা বাংলা ভাষাতে বলো তাহলে বাংলা ভাষাতে বলবে, আর যারা ইংরেজিতে বলো তারা অবশ্যই ইংরেজিতে বলবে, কিন্তু সম্পূর্ণ যেমন ইংরেজিতে হয়। কোনো কোনো ইংলিশ ওয়ার্ড উচ্চারণ করবে না বাংলাতে কথা বলার সময়, ঠিক আছে। তুমি ধরো বাংলা ভাষাতে কথা বলছো, তার মাঝে অনেকের এটা হয়ে যায় যে ইংরেজি শব্দ উচ্চারণ হয়, তো এটা চেষ্টা করবে যাতে না হওয়ার, ঠিক আছে। ইংরেজি শব্দ বাংলা ভাষায় কথা বলার সময় যাতে না উচ্চারণ হওয়ার, ঠিক আছে। মাথার চুল খুব বড় থাকা চলবে না, সুন্দরভাবে ছোট ছোট করে কাটা থাকতে হবে, ও গোপগুলো কিন্তু থাকা চলবে না, একেবারে সেভিং করে যাবে। আর মাথার চুল অবশ্যই যেমন আর্মি বা পুলিশের ক্ষেত্রে যেমন চুল কাটা হয় চেষ্টা করবে সেরকমভাবে চুলটা কাটার, ঠিক আছে। নেক্সট ফ্রেন্ডস 3 নম্বর প্রশ্ন হচ্ছে ইন্টারভিউতে কীভাবে ঢুকতে হয়। তো দেখো কোনো জায়গায় ইন্টারভিউতে কী হয়, তোমার দরজা খোলা থাকে, আবার কোনো জায়গায় ইন্টারভিউতে দরজাটা লাগা থাকে, ঠিক আছে। তো যদি দরজা লাগা থাকে তাহলে অবশ্যই নক করে নেবে, ঠিক আছে। তো দেখো কীভাবে বলবে, মানে কীভাবে ঢুকবে। ইন্টারভিউ কক্ষে ঢোকার সময় অবশ্যই অনুমতি নিয়ে ঢুকবে, বলবে যে স্যার আমি আসতে পারি, নক করবে, দিয়ে পর বলবে যে স্যার আমি আসতে পারি। যদি তারা বলে এসো তাহলেই ঢুকবে। আর যদি তোমার কথার উত্তর পেলে না তাহলে একটু অপেক্ষা করবে, আবার জিজ্ঞাসা করবে যে স্যার আমি আসতে পারি। যতক্ষণ না তোমাকে ভিতরে আসতে বলে ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি ভিতরে মানে ইন্টারভিউ কক্ষে প্রবেশ করবে না, ঠিক আছে। তারা অবশ্যই বলবে যে হ্যাঁ এসো, দিয়ে পর তখন তুমি ইন্টারভিউ কক্ষে ঢুকবে, ঠিক আছে। নেক্সট এরপরে যে প্রশ্ন হচ্ছে দেখো 4 নম্বরে, নিজের নামের আক্ষরিক অর্থ বা পৌরাণিক চরিত্রের মিল আছে কিনা। তো সেটা কীভাবে বুঝবে আর এখান থেকে কীরকম টাইপের প্রশ্নগুলো করা হয়। দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, প্রায় 95% ছেলে ও মেয়েকে এই প্রশ্নটা ইন্টারভিউয়াররা করে থাকে, 95% ছেলে ও মেয়েকে। ধরো তোমার নাম রাহুল, তো রাহুল দিয়ে কোনো ক্রিকেটারের নাম আছে বা কোনো সেলিব্রিটি বা পৌরাণিক কোনো কারোর সাথে মিল আছে তোমার নামের সঙ্গে, তো সেই জিনিসগুলো, ঠিক আছে। তো প্রত্যেকের ঘরে, আচ্ছা হ্যাঁ, ইন্টারভিউয়াররা করে থাকে, প্রত্যেকে ঘরে এই প্রশ্নের উত্তরটা তৈরি করে নিয়ে যাবে, কারণ এটার উত্তর বলা আমার পক্ষে কিন্তু খুবই কঠিন ব্যাপার, কারণ প্রত্যেকের নাম সম্পূর্ণ আলাদা আলাদা, ঠিক আছে। তাই তোমরা নিজের থেকেই কিন্তু এটা ঘরে প্রিপারেশন করে নিয়ে যাবে, ঠিক আছে। তাহলে তোমরা কিভাবে বুঝবে যে তোমার নামের অর্থ কী বা পৌরাণিক চরিত্রের সঙ্গে কোনো মিল আছে কি না। প্রথমে তোমার নামটা গুগলে সার্চ করে দেখবে যে কোন কোন ব্যক্তির সঙ্গে তোমার নামের মিল আছে। যেমন আমার নাম মনোজ, ঠিক আছে। তো আমাদের পুলিশের যে সর্বোচ্চ পদের নাম তার নামও কিন্তু মনোজ রয়েছে, ঠিক আছে। তো তার সাথে মিল আছে, তো সেরকম গুগলে সার্চ করবে তোমার নামটা, দিয়ে পর কোন কোন ব্যক্তির সঙ্গে তোমার নামের মিল আছে, আর সেই ব্যক্তি সম্পর্কে জানতে হবে যে সেই ব্যক্তি কোন ক্ষেত্রে জড়িত রয়েছে, সে পুলিশের ক্ষেত্রে বা স্পোর্টস বা যে কোনো সেলিব্রিটি বলো, কোনো ক্ষেত্রে যদি জড়িত থাকে তো সেক্ষেত্রে জেনে নিয়ে যাবে যে তিনি কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত রয়েছে, ঠিক আছে। নেক্সট এরপর 5 নম্বরের প্রশ্ন, আপনি যে জায়গায় বাস করেন তার বৈশিষ্ট্য। অবশ্যই এটা খুব ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ তথ্য, সেখানের গণ্যমান্য ব্যক্তির নাম। তো দেখো ফ্রেন্ডস, তোমরা যে জায়গায় বাস করো মানে পশ্চিমবঙ্গের যে জেলাতে, সেখানকার ঐতিহাসিক ও ভৌগোলিক বৈশিষ্ট্য থাকলে অবশ্যই তা জেনে নিয়ে যাবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এক্সাম কিন্তু জিজ্ঞাসা করা হয় যে তোমার কোন ডিস্ট্রিক্টে বাস করো, ধরো তুমি বলে পুরুলিয়া, তাহলে পুরুলিয়া ডিস্ট্রিক্টে 3টে পাহাড়ের নাম আর 2টা নদীর নাম বলো, এরকম কিন্তু প্রশ্ন করা হয়, ঠিক আছে। তো তাই বলছি তোমাদের এই যে জেলায় সেখানের ঐতিহাসিক ও ভৌগোলিক এর বৈশিষ্ট্য থাকলে অবশ্যই তা জেনে নিয়ে যাবে। যেমন যদি কোনো স্বাধীনতা সংগ্রামী থেকে থাকে তো তার সম্পর্কে বা তার বিষয়ে জেনে নিয়ে যাবে। যদি কোনো পাহাড় বা নদী থেকে থাকে তাহলে অবশ্যই সেই পাহাড় বা নদী সম্পর্কে জেনে নিয়ে যাবে, ঠিক। নেক্সট এরপর 6 নম্বরের প্রশ্ন, নিজের পরিচয় কিভাবে বলবেন।
খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় প্রথমে তোমাকে জিজ্ঞাসা করবে যে তোমার পরিচয় বলো। নিজের পরিচয় বলার সময় অবশ্যই যোগ্যতাটা বলবেন। তো কীভাবে বলবে দেখো, আমার নাম মনোজ মাহাতো, বাবা শ্রী আনন্দ মাহাতো। দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু কোনো এক মানে তোমার থেকে যদি বড় ব্যক্তি হয় তাহলে অবশ্যই নামটা বলার আগে শ্রী বা শ্রীযুক্ত, মাননীয় বা মাননীয়া এগুলি কিন্তু যোগ করবে। ঠিক আছে, তো দেখো কীভাবে বলবে, আমার নাম মনোজ মাহাতো, বাবার নাম শ্রী আনন্দ মাহাতো, গ্রামের নাম বলরামপুর, পোস্ট রায়পুর, নেতুরিয়া থানার অন্তর্গত, জেলা পুরুলিয়া। 2015 সালে মাধ্যমিক পাস আর 2017 সালে উচ্চ মাধ্যমিক পাস করি বলরামপুর উচ্চ বিদ্যালয় থেকে। এইভাবে কিন্তু বলবে নিজের পরিচয়টা। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস, 7 নম্বর যে প্রশ্নটা, আগে কোনো রকম চাকরির জন্য আবেদন করেছিলেন? তো কীভাবে বলবে দেখো, তো এর উত্তরে প্রত্যেকেই সত্যিটা বলবে যে স্যার আমি বেঙ্গল পুলিশের জন্য চেষ্টা করছি। আর যদি তোমার এটা প্রথমবার হয় তাহলে তুমি বলবে যে স্যার এটাই আমার প্রথম। ঠিক আছে, যদি তুমি এর আগে যদি অ্যাপ্লাই করেছো, ঠিক আছে, তাহলে বলবে যে স্যার আমি পশ্চিমবঙ্গ বা বেঙ্গল পুলিশের জন্য চেষ্টা করছি। আর যদি তোমার এটা ফার্স্ট টাইম হয়, দিয়ে পর বলবে তুমি স্যার এটাই আমার প্রথমবার। ঠিক আছে, নেক্সট। 8 নম্বর প্রশ্ন, আপনি এখন কি করেন? এটা কিভাবে বলবে? খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, প্রত্যেকেই করা হয় এই প্রশ্নটা, যে তুমি বা আপনি এখন কি করেন। তো এর উত্তর কীভাবে বলবে দেখো, এর উত্তর কিন্তু দুইভাবে বলা যায়। যেটা করছো সেটা বলতে পারো, তবে একটা কথা মনে রাখবে যে সে বিষয়ে কিন্তু তোমার নলেজ থাকতে হবে। ধরো তুমি এমএসসি বা বিএসসি বা বিটেক করছো, তাহলে কিন্তু তোমাকে সেই বিষয়ে নলেজ থাকতে হবে। কেন কি, যারা ইন্টারভিউটা নেবে তোমার, ঠিক আছে, তারা আইপিএস, তারা কিন্তু অনেক কিছু জেনে আছে। ঠিক আছে, তাই তোমাকে সেই বিষয় থেকে কিন্তু প্রশ্ন করতে পারে। তো অবশ্যই যেটা তোমরা বলবে কোয়ালিফিকেশানটা, ঠিক আছে, হায়েস্ট, তো তার বিষয়ে কিন্তু নলেজ অবশ্যই রাখবে। কারণ ইন্টারভিউয়ার তোমাকে সেখান থেকে প্রশ্ন কিন্তু করবে মাস্ট। আর যদি তুমি বলো যে আমি বিএসসি এমএ বা অন্য কিছু করছি, তাহলে তোমাকে বলবে যে তোমার যোগ্যতাটা তো অনেক, তাহলে তুমি কনস্টেবলের জন্য কেন চেষ্টা করছো? তুমি অনেক কিছু ডাব্লিউবিসিএস বা অনেক কিছু দাও, ঠিক আছে, তুমি এই চাকরিটা কেন করতে চাও? মানে এরকম প্রশ্ন করবে। ঠিক আছে, তো চেষ্টা করবে, না হলে বলতে পারো যে স্যার উচ্চ মাধ্যমিক পাস করার পর আমি প্রতিযোগিতা পরীক্ষার জন্য প্রস্তুতি করছি বা শুরু করেছি। ঠিক আছে, এটা কিন্তু বলতে পারো। তো তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কোনটা বলবে। আমি বলবো যে তোমরা যদি এটা বলো তাহলে কিন্তু বেশি কোশ্চেন হবে না আর। ঠিক আছে, যে স্যার উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানে পাস করার পর আমি এই প্রতিযোগিতা পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেছি। ঠিক আছে, এটা বলতে পারো। ঠিক, নেক্সট। এরপর দেখো, আপনার হবি কী? এখানে প্রত্যেকে নিজের হবি বলবে। আর একটা কথা মাথায় রাখবে যে যে হবিটা তুমি বলবে তার সম্পর্কে ঘরেই কিন্তু প্রস্তুতি নিয়ে যাবে। এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে বলছি। ঠিক আছে, এখানে প্রত্যেকে নিজের নিজের হবি বলবে, আর যেটা তুমি বলবে তার বিষয়ে কিন্তু অবশ্যই তোমার নলেজ রাখবে। কারণ 99% চান্স আছে যে তোমাকে ঘুরিয়ে সেখান থেকে প্রশ্ন করবে, একদম প্রশ্ন করবে। ঠিক আছে, আর নিজের হবি সম্পর্কে কী কী জানতে হবে দেখো, তুমি যে হবিটা বলবে তার নিয়ে কারেন্ট কোনো জিনিস যদি ঘটে থাকে তাহলে সেটা নিয়ে জেনে যাবে। ঠিক আছে, কারেন্ট মানে কারেন্ট, ধরো কোনো একটা, তুমি যদি বলে আমার হবি ক্রিকেট, দেখো আমি বলে দিচ্ছি ডিটেলসে। যেমন যদি তুমি বলো যে আমার হবি ক্রিকেট, তাহলে কারেন্ট কোনো খেলা কী কী হলো, কোন টিম হারলো বা কোন টিম জিতলো, খেলাটি কোথায় হলো, আইপিএল সম্পর্কে। তো এই সমস্ত জিনিসগুলো যেগুলো মানে তোমাদের প্রায় যে কারেন্ট নিউজ হয়ে থাকে, ঠিক আছে, তো সেই বিষয়ে তো সেগুলো কিন্তু অবশ্যই জেনে নিয়ে যাবে নিজের হবি সম্পর্কে। ঠিক আছে, এটা কিন্তু ঘরে অবশ্যই প্রিপারেশন করে নিয়ে যাবে। নিজের নাম, নিজের হবি, ঠিক আছে, এগুলো কিন্তু বলা আমার পক্ষে সম্ভব নয়। কেন কি দেখো ফ্রেন্ডস, প্রত্যেকেরই হবি আলাদা আলাদা থাকতে পারে। কারো হবি বই পড়া, কারো হবি এই যে ক্রিকেট, ফুটবল, অনেকের অনেক রকম থাকতে পারে। তো এগুলো অবশ্যই নিজেরা প্রিপারেশন করে নেবে। ঠিক আছে, যে মানে কেমন কীরকম হবে আর কি। এরপর দেখো, আপনার কোন বিষয় সবথেকে বেশি ভালো লাগে? এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু একেবারে হবির মতোই। ঠিক আছে, তো এই প্রশ্নটি হবির মতোই, যে বিষয়টি তোমার ভালো লাগে সেটা বলবে, তবে অবশ্যই সেই বিষয়ের উপর প্রস্তুতি করে নিয়ে যাবে। এটাও একেবারে সেম। ঠিক আছে, তোমার নামের মতো হবির মতো এটাও একেবারে। ধরো তুমি বলে যে আমার ইতিহাস সব থেকে বেশি ভালো লাগে,
ঠিক আছে? তাহলে তোমাকে ইতিহাস থেকে প্রশ্ন করবে যে তাহলে বলো যে পানিপথের তৃতীয় যুদ্ধ কোথায় হয়েছিল আর কত সালে হয়েছিল আর কার কার মধ্যে হয়েছিল, এরকম টাইপের প্রশ্ন করবে। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো 12 নম্বর প্রশ্ন, আপনি আবগারি পুলিশ কেন হতে চান? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এটা কিন্তু প্রায় 99% বা 100% বলো, 100% ছেলে কিন্তু ছেলে বা মেয়েকে এই প্রশ্নটা করবে যে আপনি আবগারি পুলিশ কেন হতে চান। তো দেখো এর উত্তরে কীভাবে বলবে, খুবই সুন্দর একটা উত্তর তৈরি করেছি। দেখো এই উত্তরটা বললে আর এর থেকে কোনো রিপিট কোয়েশ্চেন হবে না। তো এর উত্তর বলবে যে স্যার, ছোটোবেলা থেকে আমাকে পুলিশ শব্দটি অনেক অনুপ্রেরণা দিয়েছে। পুলিশের পোশাক পরিধান করা আমার স্বপ্ন এবং আমি সবসময় স্বপ্ন দেখি যে পুলিশ হয়ে আমি মানুষের সেবা করব। এছাড়াও মানুষের মনে পুলিশ সম্পর্কে যে ভুল চিন্তা ভাবনাগুলো আছে তা দূর করার চেষ্টা করব। একেবারে সেম টু সেম এই উত্তরটা কপি পেস্ট করে দেবে যদি এই প্রশ্নটা করে তাহলে। আর আমি বলছি 99% চান্স আছে যে তোমাকে এই প্রশ্নটা করবে। ঠিক আছে, এটা একেবারে কপি টু পেস্ট করে দেবে, আর কোনো কিছু বলার দরকার হবে না। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো 13 নম্বরের প্রশ্ন, আপনি এর থেকে ভালো চাকরি পেলে কি করবেন? তো এর উত্তর বলবে যে আমি যদি এই চাকরিটা পাই তাহলে আমি আর অন্য কোনো পরীক্ষার জন্য আবেদন করব না। তবে তবে যদি পুলিশ বিভাগের উচ্চতর পদের জন্য কর্মী নেওয়া হয় তাহলে অবশ্যই আমি তার জন্য আবেদন করব। ঠিক আছে, এটা কিন্তু বলবে। দেখো ফ্রেন্ডস, কোনো ডিপার্টমেন্টেই চায় না যে সে কোনো ক্যান্ডিডেট সিলেক্ট হওয়ার পর সে তার সেই জবটা ছেড়ে দেয় আর তার জায়গাটা শূন্য থাকে। ঠিক আছে, তো সব ডিপার্টমেন্টেই চায় যে যেমন যে ছেলেগুলো আমরা নেব যেমন ওইগুলো থেকে যায়। ঠিক আছে, তো এই উত্তরটা বলবে যাতে কি তারা তারা বুঝতে পারবে যে আর এই ছেলেটা আমাদের কনফার্ম যে ছেলেটা ছেড়ে যাবে না। ঠিক, তো এটা কিন্তু এই উত্তরটা বলতে পারো। ঠিক আছে, খুবই পারফেক্ট একটা অ্যান্সার। নেক্সট ফ্রেন্ডস, 14 নম্বর প্রশ্ন, আপনার দুর্বলতা কী? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় প্রশ্নটা করা হয়, অনেক ছেলে মেয়েকে করা হয়েছে। এর ক্ষেত্রে তুমি বলবে যে স্যার, আমি যখন কোনো একটা কাজ করি সেটা মন দিয়ে করি এবং সেই সময় করণীয় অন্য কাজগুলো করা হয় না। অর্থাৎ আমি যে কাজটা করি সেটা শেষ না হওয়া পর্যন্ত আমার অন্যান্য কাজগুলো নষ্ট হয়, আর এটাই আমার এক দুর্বলতা। এটা কিন্তু বলতে পারো। এক্ষেত্রে দেখো আমি আরেকবার বলছি প্রশ্নের অ্যান্সারটা, স্যার, আমি যখন কোনো একটি কাজ করি সেটা মন দিয়ে করি এবং সেই সময় করণীয় আমার অন্য কাজগুলো করা হয় না। অর্থাৎ আমি যে কাজটা করি সেটা শেষ না হওয়া পর্যন্ত আমার অন্যান্য কাজগুলো নষ্ট হয়, আর এটাই আমার দুর্বলতা। এইভাবে তুমি পজিটিভ অ্যান্সার দিলে তোমাকে আর কোনো রিপিট কোয়েশ্চেন করবে না। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো 15 নম্বর প্রশ্ন, চাকরিরত অবস্থায় আপনার স্যার ঘুষ নিচ্ছে, এই অবস্থায় আপনার করণীয় কী হবে? এটা কিন্তু অনেক ছেলে মেয়েকে করা হয়েছে কনস্টেবল 2019-এর ক্ষেত্রে বলছি। ঠিক আছে, তো তোমাদেরকে ওই প্রশ্নটা করতে পারে। তো এর অ্যান্সারটা কীভাবে বলবে দেখো, এর উত্তরে বলবে যে স্যার, আমার উচ্চপদস্থ স্যারকে প্রমাণসহ এই ব্যাপারে বিস্তারিত জানিয়ে ইমেল করব। দেখো আমি একবার বলছি, এর উত্তরে বলবে যে স্যার, আমি আমার উচ্চপদস্থ স্যারকে প্রমাণসহ এই ব্যাপারে বিস্তারিত জানিয়ে ইমেল করব কোনো এক অজানা ইমেল আইডি থেকে। এক্ষেত্রে আমি আমার পরিচয় গোপন রেখে আমার দায়িত্ব পালন করব। খুবই পারফেক্ট অ্যান্সার, এখান থেকে আর কোনো রিপিট কোয়েশ্চেন হবে না। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো 16 নম্বরের প্রশ্ন, আপনার পদ দরকার কি বেতন দরকার? এটা কিন্তু পরে প্রশ্নটা করে, ঠিক আছে, যে আপনার পদটা দরকার কি বেতনটা দরকার। তো দেখো এর উত্তরে বলবি যে এই প্রশ্নের উত্তরে বলবি যে স্যার, আমার অবশ্যই পদেই দরকার, কারণ পদোন্নতি হলে আমার বেতনও নিশ্চিত কিন্তু বাড়বে, তাই স্যার আমার পদটিই দরকার। ঠিক আছে, এইভাবে বলবে। নেক্সট, এরপর আসি 17 নম্বর কোয়েশ্চেন বা 17 নম্বর টপিক, ইন্টারভিউ শেষ হওয়ার পর কি বলে বাইরে বার হবে। দেখো ফ্রেন্ডস, প্রতিটি জিনিস কিন্তু বিস্তারিত আলোচনা করবো, আর যখন বললাম যে শেষের গুরুত্বপূর্ণ যে সমস্ত টিপসগুলো তোমাদেরকে দেবো সেগুলো অবশ্যই কিন্তু প্রত্যেকেই নেবে, প্রত্যেকে কিন্তু দেখবে। ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। ইন্টারভিউ শেষ হওয়ার পর কি বলে বাইরে বার হবে, দেখো এটা তোমরা সবাই জানো, যখন ইন্টারভিউ শেষ হয়ে যাবে তখন ধন্যবাদ বলে উঠে বাইরে বার হবে। আর একটা কথা মাথায় রাখবে, যা বলবে যেন একটি ভাষাতেই বলা হয়। হয়তো তুমি যদি ইংলিশে বলো, সম্পূর্ণ যেন ইংলিশে বলো যে থ্যাংক ইউ বলে বার হবে। যদি বাংলাতে বলো
বাংলা ও ইংরেজি কিন্তু মিক্স করবে না, ঠিক আছে? যদি বাংলাতে বলতো বাংলাতেই বলবে, ধন্যবাদ বলে বার হয়ে যাবে, ঠিক। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গ পুলিশের খুঁটিনাটি তথ্য, খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। পশ্চিমবঙ্গ পুলিশের হেডকোয়ার্টার যেটা, সেটা হচ্ছে ভবানী ভবন, আলিপুর, কলকাতা 7,27,000। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের হেডকোয়ার্টার। তোমরা প্রত্যেকে দেখি যখন কোনো অফিসিয়াল নোটিশ বার হয়, তার নোটিশের উপরে লেখা থাকে, ঠিক আছে, যে হেডকোয়ার্টারটা ভবানী ভবন আলিপুর, কলকাতা 7,27,000। মোটো হচ্ছে উই কেয়ার উই ডেয়ার। কলকাতা পুলিশ প্রতিষ্ঠাতা হয় 1861 সালে। প্রতিষ্ঠাতা হয় 1861 সালে। পুলিশ মন্ত্রীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী, ঠিক আছে। নেক্সট, তো দেখো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গ পুলিশটি দুই ভাগে বিভক্ত হয়, একটা হচ্ছে কলকাতা পুলিশ, একটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ। কলকাতা পুলিশ শুধুমাত্র কলকাতাতেই রয়েছে, আর পশ্চিমবঙ্গ পুলিশ সম্পূর্ণ পশ্চিমবঙ্গে রয়েছে, কলকাতা বাদে, ঠিক আছে, পুরো পশ্চিমবঙ্গে রয়েছে। এরপর দেখো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গ পুলিশটি মোট তিনটা জোনে বিভক্ত। এক হচ্ছে দেখো নর্থ বেঙ্গল জোন, তারপর হচ্ছে সাউথ বেঙ্গল জোন, আর এটা রয়েছে ওয়েস্টার্ন জোন। মাত্র তিনটে জোনে বিভক্ত, নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল আর ওয়েস্টার্ন জোন। এই তিনটি জোন আবার 9টি রেঞ্জে বিভক্ত। এই তিনটে জোন, ঠিক আছে, আবার 9টি রেঞ্জে বিভক্ত, ঠিক, যেগুলো হচ্ছে দেখো। আর এই 9টি রেঞ্জের মধ্যে কিন্তু সমস্ত জেলাগুলো পড়ে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। জোনের প্রধানকে বলা হয় আইজিপি, রেঞ্জের প্রধানকে বলা হয় ডিআইজি, আর জেলার প্রধানকে বলা হয় এসপি, ঠিক। এরপর দেখো, পশ্চিমবঙ্গ পুলিশের সর্বোচ্চ পদের নাম হচ্ছে ডিজিপি, অর্থাৎ যার সম্পূর্ণ নামটা হচ্ছে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। এরপর থেকে পশ্চিমবঙ্গ পুলিশের বর্তমান ডিজিপি পদে আছেন মনোজ মালাভিয়া। আমি বললাম যে আমার নাম মনোজ, তো এই মনোজ মালাভিয়া যিনি ডিজিপি পদে রয়েছেন, ঠিক আছে। এরপর দেখো ফ্রেন্ডস, ডিজিপি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। তারপর দেখো এডিজিপির সম্পূর্ণ নাম, সেটা হচ্ছে এডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। আইজিপি সম্পূর্ণ নাম হচ্ছে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ঠিক। আর ডিআইজি দেখো, ডিআইজি সম্পূর্ণ নাম হচ্ছে ডেপুটি জেনারেল অফ পুলিশ। এসএসপি সম্পূর্ণ নাম হচ্ছে সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এসপি সম্পূর্ণ নাম হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এএসপি অর্থাৎ এডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ঠিক আছে। এসআইয়ের সম্পূর্ণ নাম তো সবাই জানো, সাব ইন্সপেক্টর। এএসআইয়ের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। এসপিসি সিনিয়র পুলিশ কনস্টেবল, আর জেপিএস জুনিয়র পুলিশ কনস্টেবল, ঠিক আছে। নেক্সট, বিভিন্ন পদের পরিচয়, খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো দেখো, এটা অনেকেই জানো, তা তোমাদেরকে বলে দিই। যখন দেখো তোমার কনস্টেবলের ক্ষেত্রে কি হয়, তোমাদের যে কাঁধে থাকে না, ঠিক আছে, তো সেখানে কোনো ছবি বা কোনো কিছু থাকবে না, ঠিক। যখন তোমাদের কনস্টেবলের ক্ষেত্রে হবে, ঠিক আছে, মানে জুনিয়র কনস্টেবলের ক্ষেত্রে 2টো থাকবে, সিনিয়র কনস্টেবলের ক্ষেত্রে 3টা থাকবে, ঠিক আছে, এভাবে 3টা দাগ থাকবে। নেক্সট তো ফ্রেন্ডস, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে একটা তারা থাকে, ঠিক আছে, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 2টো তারা থাকে, আর ইন্সপেক্টরের ক্ষেত্রে 3টে তারা থাকে। আর এর সাথে এই যে দুটো রিবন বলে না, এই দাগগুলো থাকে, একটা একটা ব্লু কালারের আর একটা রেড কালারের, 2টো দাগ থাকে। তারপর দেখো ফ্রেন্ডস, এখানে ডিএসপি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ক্ষেত্রে দেখো 3টা তারা থাকে, আর কোনো রিবন থাকে না, ঠিক আছে। আর প্রত্যেক তোমরা দেখতে পাচ্ছ এখানে। আর এটা দেখো, এখানে রয়েছে এএসপি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ঠিক আছে। আর এটা হচ্ছে এসপি। তারপর দেখো ফ্রেন্ডস, প্রত্যেকটা আইপিএস এগুলো কিন্তু প্রত্যেকটা আইপিএস হয়, ঠিক আছে। প্রত্যেকটা তোমরা র্যাঙ্কগুলো দেখতে পারছো, ঠিক আছে। নেক্সট, এরপর দেখো পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত জেলার এসপির নাম। আর দেখো এখানে একটা খুবই ইম্পর্ট্যান্ট মানে তথ্য তোমাদেরকে বলে দিই। এই সমস্ত তথ্যগুলো গুগল থেকে নেওয়া হয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এসপির নামগুলো, ঠিক আছে, সমস্ত তথ্য গুগল থেকে নেওয়া হয়েছে। তথ্যগুলো পুরানো থাকতে পারে, অনেকেই কমেন্ট করবে যে এইটা মানে এই যে বীরভূমের এসপির নাম আলাদা আছে। তো দেখো ফ্রেন্ডস, এই তথ্যগুলো কিন্তু গুগল থেকে নেওয়া, ঠিক আছে। তাই একটু হয়তো তোমাদের তথ্যগুলো পুরানো থাকতে পারে, একটু তোমরা নিজেরা চেক করে নিও, ঠিক আছে, চেক করে নিও, মানে কাউকে জিজ্ঞাসা করে নিও যে এসপির নাম কী রয়েছে তোমার ডিস্ট্রিক্টের, ঠিক। তো দেখো, আলিপুরদুয়ারের এসপির নাম হচ্ছে শ্রী ওয়াই রঘুবংশী, ঠিক। নেক্সট তো ফ্রেন্ডস, বীরভূম জেলার এসপির নাম হচ্ছে শ্রী নগেন্দ্রনাথ ত্রিপাঠী, ঠিক। কোচবিহার জেলার এসপির নাম হচ্ছে শ্রী সুমিত কুমার। দক্ষিণ দিনাজপুর জেলার এসপির নাম হচ্ছে শ্রী রাহুল দে। দার্জিলিংয়ের এসপির নাম হচ্ছে শ্রী সন্তোষ নিম্বালকর, ঠিক আছে। হুগলি জেলার এসপির নাম হচ্ছে শ্রী
আমনদীপ, ঠিক। হাওড়া জেলার এসপির নাম হচ্ছে শ্রী সৌম্যা সৌম্যা রায়, ঠিক আছে। জলপাইগুড়ি জেলার এসপির নাম হচ্ছে শ্রী দেবর্ষি দত্ত, ঠিক। ঝাড়গ্রামের এসপির নাম হচ্ছে শ্রী বিশ্বজিৎ ঘোষ। মালদা জেলার এসপির নাম হচ্ছে শ্রী অমিতাভ মাইতি, ঠিক আছে। মুর্শিদাবাদ জেলার এসপির নাম হচ্ছে, দেখো, মুর্শিদাবাদ জেলার এসপির নাম হচ্ছে শ্রী কে সাবরী রাজ, ঠিক আছে। পূর্ব মেদিনীপুর জেলার এসপির নাম হচ্ছে শ্রী অমরনাথ, ঠিক। পশ্চিম মেদিনীপুর জেলার এসপির নাম হচ্ছে শ্রী দীনেশ কুমার। পুরুলিয়া জেলার এসপির নাম হচ্ছে শ্রী এস সাবন উরুগান, ঠিক আছে। আচ্ছা, কালিম্পং জেলার এসপির নাম হচ্ছে, দেখো, শ্রী এম এস অপরাজিতা রায়, ঠিক আছে। আর বাঁকুড়া জেলার এসপির নাম হচ্ছে শ্রী দিরিটিমন সরকার। নদিয়া জেলার এসপির নাম হচ্ছে শ্রী শেষ রাম জাজারিয়া। তো দেখো ফ্রেন্ডস, এই যে এসপির নামগুলো, এগুলো তোমাদের ডাটাগুলো একটু পুরানো হতে পারে, গুগল থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো প্রত্যেকে বলবো যে একটু তোমরা চেক করে নিও, ঠিক। এরপর খুবই ইম্পর্ট্যান্ট বিষয়, গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু প্রত্যেকেই মন দিয়ে শোনো। আর যারা যারা এই পিডিএফ ডাউনলোড করতে চাও, অবশ্যই ডেসক্রিপশন বক্সে পিডিএফটার লিঙ্ক আছে, তোমরা ডাউনলোড করতে পারো, ঠিক আছে। তো দেখো, ইন্টারভিউতে ঢোকার পর প্রথমে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, এটা কিন্তু প্রথমে, ঠিক আছে। তাই তোমার সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু নিয়ে যাবে ইন্টারভিউ হলে, ঠিক আছে, ফাইলটা। আর অবশ্যই তোমরা ডকুমেন্টগুলো কিন্তু ফাইলের মধ্যে নিয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকে বলছি ফাইলের মধ্যে নিয়ে যাবে। ইন্টারভিউ খুব জোর 10 থেকে 12 মিনিটের হবে, খুব জোর, ঠিক আছে। সেখানে তোমার 10 থেকে 12 মিনিট হবে, কারণ তোমাদের যে ইন্টারভিউর মার্কসটা সেটা 10 নাম্বার রয়েছে, ঠিক আছে। যে ভাষা ইন্টারভিউ দেবে চেষ্টা করবে ওই ভাষাতে কথা বলতে, অন্য ভাষা যেমন না মিক্স হয়, ঠিক। ইন্টারভিউ দিতে ঢোকার সময় কিন্তু মোবাইল হাতে বালা, ছেলেদের ক্ষেত্রে বলছি, হাতে বালা মোবাইল পরে নিয়ে ঢুকবে না। মেয়েদের ক্ষেত্রেও কিন্তু মোবাইল নিয়ে কিন্তু কেউ ঢুকবে না, ঠিক আছে। অনেকেই তাড়াহুড়ো করতে করতে মোবাইলটা পকেটে থেকে যায়, ছেলেদের ক্ষেত্রে পকেটে থেকে যায়, আর পকেটে থাকার সময় কিন্তু তারা ইন্টারভিউ হলে ঢুকে যায়। তো এই ভুলটা কিন্তু কেউ করবে না। ঢোকার পর অবশ্যই গুড মর্নিং বা যেটা তখন তোমার বলার হবে সেটা বলবে, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নুন, যেটা তোমার বলার সেটা বলবে। না হলে মানে সব থেকে বেস্ট হবে জয় হিন্দ বলার, জয় হিন্দ স্যার, ঠিক আছে, বা জয় হিন্দ ম্যাডাম, ঠিক। নেক্সট, চেয়ারে বসার সময় চেয়ারটি টেনে বা পিছন দিকে করে বসলে এরকম কিন্তু কেউ করবে না। অনেকেই করে চেয়ারটা একটু টেনে বা পেছন দিকে করে বসে, ঠিক আছে, বা একটু আগে দিয়ে করে পর বসে, তো এরকম কিন্তু কেউ করবে না। চেয়ারটি যেমনটা থাকবে চেয়ারটাকে, ঠিক আছে, ঠিক তেমনটাই বসবে। নেক্সট তো ফ্রেন্ডস, কথা বলার সময় অনেকের হাত পা কিংবা মাথা নড়তে থাকে, অনেকের একটা বদ স্বভাব থাকে না, যে হাত পা মাথা নড়ার, কথা মানে কাউকে বোঝাবার সময় হাতগুলো নড়ে, ঠিক আছে। তো এটা হয়, এটা অনেকেরই, প্রত্যেকেরই হয়। তো চেষ্টা করবে যেমন তোমার হাত দুটো, এটা কেউ করবে না, ঠিক আছে। কথা বলার সময় দুটো হাত যেমন দুটো পায়ের উপর থাকে এবং মাথা সোজা থাকে, মাথা ও তোমার শরীর যেমন সোজা থাকে, ঠিক আছে। হেলন দিয়ে কিন্তু কেউ বসবে না। আর হাত পা ও মাথা যেমন স্থির থাকে, অনেকের পা কাঁপতে থাকে, নড়তে থাকে, ঠিক আছে। তো এই যে বদ অভ্যাসগুলো, এইগুলো যেমন না হয়, ঠিক আছে। ইন্টারভিউয়ারদের সাথে কথা বলার সময় অবশ্যই চোখে চোখ মিলিয়ে কথা বলবে। আই কন্ট্যাক্ট কিন্তু মাস্ট। তুমি কি করলে যে ইন্টারভিউয়ার সাথে কথা বলছো, তুমি তার মাথার দিকে ফাইলছো বা তার পায়ের দিকে ফাইলছো, বা তুমি পেছনে তুমি দেওয়ালের দিকে ফাইলছো, তো এগুলো কিন্তু কেউ করবে না। ইন্টারভিউয়ের সাথে কথা বলার সময় অবশ্যই তার চোখে চোখ মিলিয়ে কথা বলবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, যদি কোনো প্রশ্নের উত্তর না পারো তাহলে বলবে যে স্যার আমার এটা জানা নেই বা এই মুহূর্তে মনে পড়ছে না। এই দুটো অ্যান্সার বলতে পারো, স্যার এটা আমার জানা নেই বা এই মুহূর্তে মনে পড়ছে না, ঠিক আছে। যেটা তোমার সুবিধা হবে সেটাই তুমি কিন্তু বলবে, ঠিক আছে। নেক্সট, কোনো সম্মানজনক ব্যক্তির নাম নেওয়ার পূর্বে বা নেওয়ার আগে অবশ্যই শ্রীযুক্ত, মাননীয়া শব্দগুলো যুক্ত করে নেবে, ঠিক আছে। যুক্ত করে নিয়ে কিন্তু বলবে। যেমন মুখ্যমন্ত্রী যদি তোমাকে নাম জিজ্ঞেস করা হয় যে মুখ্যমন্ত্রীর নাম কি, তখন বলবে যে মাননীয়া মমতা ব্যানার্জি, ঠিক আছে। যদি প্রশ্ন করা হয় যে ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী ছিল বলো, তো বলবে যে, ঠিক আছে। তো এইভাবে বলবে। এরপর দেখো ফ্রেন্ডস, নেক্সট প্রশ্ন হচ্ছে, যেদিন ইন্টারভিউ হবে তোমার সেদিন বা তার আগের দিনগুলোর পেপারটা অবশ্যই দেখে নিয়ে যাবে। এটা কিন্তু অনেকবার হয়, ঠিক আছে, অনেকবার হয়েছে। কারণ দেখা গেছে যে অনেক সময় জিজ্ঞেস করে দেয় যে কালকে বা আজকের পেপারের প্রথম পাতার হেডিংটা কী ছিল বলো।
হেডিংটা জিজ্ঞাসা করা হয়, তো অবশ্যই হেডিংগুলো কিন্তু দেখে নিয়ে যাবে। পেপারটা পড়ো আর না পড়ো সেটা বাদ দাও, কিন্তু হেডিংগুলো অবশ্যই দেখে নিয়ে যাবে। এরপর নেক্সট একটা কথায় মাথায় রাখবে সব সময়, যে তুমি উত্তরটা মানে যে উত্তরটা তুমি বলবে সেই উত্তরটা থেকে কিন্তু তোমাকে প্রশ্ন করবে। এটা কিন্তু হয় প্রত্যেকটা ছেলের বা মেয়েদের ইন্টারভিউর ক্ষেত্রে, এটাই হয় যে তুমি যে উত্তরটা বলবে সেটার থেকে কিন্তু তারা প্রশ্ন করে, তো সেইভাবে কিন্তু তোমরা অ্যান্সারটা দিবে। আর আরেকটা কথা, আর নিজের উপর বিশ্বাস রেখে ইন্টারভিউটা দেবে। যদি কোনো উত্তর না মানে কোনো প্রশ্নের উত্তর না পারো তাহলে ভয়ের কোনো বিষয় নেই। কারণ দেখো ফ্রেন্ডস, কারণ কি তোমরা ইন্টারভিউতে তোমার নলেজ চেক করা হয় না, এটা কিন্তু প্রত্যেকে শুনে নাও। কারণ ইন্টারভিউতে তোমার নলেজ চেক করা হয় না, তার জন্য তুমি প্রিলিমিনারি ও মেন্স পরীক্ষায় পাস করে এসেছো, ঠিক আছে? তাই তোমার এখানে ইন্টারভিউতে নলেজ চেক করা হয় না। এখানে তোমার উপস্থিত বুদ্ধি আর নিজের উপর কত বিশ্বাস আছে তোমার, মানসিক চাপ তুমি কিভাবে নিতে পারছো, এই সমস্ত জিনিসগুলোই কিন্তু তোমার মধ্যে দেখা হয়, ঠিক আছে? এখানে তোমার কোনো রকম কোনো নলেজ চেক করা হয় না, ঠিক? তো ফ্রেন্ডস, আশা করো তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো তোমাদের, এই আবগারি পুলিশ কনস্টেবলের ইন্টারভিউ প্রস্তুতির ভিডিওটা একেবারে কমপ্লিট ভিডিও তোমাদেরকে দিয়ে দিচ্ছি একটা ভিডিওর মধ্যে। আর প্রত্যেকে বলবো যারা যাদের মানে মানে প্রিপারেশান নিচ্ছ ইন্টারভিউর জন্য, তারা অবশ্যই এই পিডিএফটা একটু ডাউনলোড করে নিও, খুবই হেল্পফুল হবে তোমাদের প্রিপারেশানের ক্ষেত্রে, ঠিক আছে? তো চলো আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওকে লাইক করে দেবে, নতুন হলে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এইভাবে নতুন নতুন আপডেট বা প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।